নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, একটা নতুন ভিডিও পেলাম ইউটিউবে। আমি যদিও ভিডিও সম্বন্ধে কোনো নলেজ নেই, তবুও এখানে যে টাইটেলটা রয়েছে সেটা দেখে আমার একটু কিউরিয়াসিটি হলো, মনের মধ্যে একটু মনে হলো যেন ভিডিওটা দেখে আসি। সাধারণ মানুষের কিছু কথোপকথন শোনা যাবে এখানে। কি বলছে যে জানুয়ারিতে মাঠে নামছে ছাত্রলীগ, পালানোর পথ পাবে না সমন্বয়ক। খুব বড় একটা ভিডিও। এই ধরনের টাইটেল দিয়ে বর্তমানে বাংলাদেশের মিডিয়ারা বা বাংলাদেশের মিডিয়াতে যদি এই ধরনের টাইটেল দিয়ে কেউ ভিডিও পোস্ট করে, তার যে কোনো না কোনো রকম ভাবে প্রবলেম আছে সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আজকে এই ভিডিওতে কি বলছে সাধারণ মানুষ, আগে সেটা আপনাদেরকে দেখাই, তারপর আরো কিছু আলোচনা আমি করব। ভিডিও দেখে নিই আগে, তারপর কিছু ঘটনা বা কিছু কথা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আগে ভিডিওটা দেখি, তারপর কথা বলছি। সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহবুজ আলম, আলা হইলো একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি পৃথিবীর একদম একটা বোকা জাতি, ঠিক আছে? কোনটা স্বর্ণ আর কোনটা ছাই আমরা আইজও চিনি না। আমরা কোন জায়গায় কারো যে বসাইতে হইব এটা আইজও বুঝতাম পারি না। এইলো আমাকে মগজের সমস্যা। আপনার ওই আপনি যদি করলা গাছ রুইয়া যদি আঙ্কুর ফলের আশা করেন তাহলে এটা অবশ্যই বোকামি। এই বোকামিটা আমরা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে করছি। যেমন এই বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা, দেশের প্রথম জায়গা কিছু সমন্বয় কিছু পাগল উপদেষ্টা বসাইছি, এটা হচ্ছে আমগো চরম না, ঠিক আছে? বর্তমানে দেখা গেছে যে কিছু দল নতুন করে ছাত্ররা সমন্বয় করে একটা রাজনীতিতে অভিষেক হইতে চায়, একটা দল গোছাতে চায় বা একটা সংগঠনের রাজা প্রধানমন্ত্রী হতে চায়, একটা দেশের নেতৃত্ব দিতে চায়। আসলে যে আন্দোলন নামে যেটা করছে এটা আসলে সাধারণ মানুষের একটা বোকামি করে মানুষের একটা ধোকা দিয়ে একটা চান্স নিয়ে তারা আসলে এই কাজটা করছে একদম ঠান্ডা মাথা, তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই ছাড়া আর কিছু না। আমাকে সাধারণ মানুষের 2 টাকার লাভ এই জায়গায় হয়নি। আমরা শুধু একটু বুঝতে দেরি করছি, ঠিক আছে? বর্তমানে যে অবস্থা দেশের, আমরা ভয়ে আছি দেশের দুর্ভিক্ষ লাগে কিনা, ঠিক আছে? দেশে পুলিশ যে হিসাবে নিউট্রাল ভূমিকা পালন করে, ঠিকমতো ডিউটি পালন করে না, বা এই যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট, কলকারখানা বন্ধ হইতেছে, এই হিসাবে আমরা চিন্তা করি দেশের কি একটা ভবিষ্যৎ খারাপ, ওই চিন্তা আমরা করি। আর ছাত্র সমন্বয়করা আছে, এরা বাসর ঘরে নিয়ে আছে, ঠিক আছে? এরা খুব আরামে আছে। আপনার লটারিতে টাকা হইলে মানুষ যেমন খুশি, হেরা এরকম ভাবে আর আরামে আছে। নিয়মিত আপনার বিএমডব্লিউ, প্রাডো আর ওই রুলস রয়্যাল গাড়ি দিয়ে চলাফেরা করে, ব্যবসাও অন্যরকম, ঠিক আছে? এলো সমন্বয়করা, তারা রাজনীতিতে অভিষেক হইতে চায়, রাজনীতি করবো তারা, এটা একদম স্বাভাবিক। কারণ বর্তমানে রাজনীতি সেই দেশের প্রধান অর্থকারী ফসল। আগে মানুষের তো ধান চাষ করতে ফাট করতো, স্বাবলম্বী হইতো, ওরা খুব কষ্টে আছে, ঠিক আছে? রাজনীতি এদের সবচেয়ে বড় সফল ব্যবসা। এর লিগে ছাত্ররা বুঝা শুন না, মানে রাজনীতির ব্যবসা হিসাবে ধরে আলাইছে, ঠিক আছে? এলো তাদের অবস্থা। আপনি বহির্বিশ্বের দিকে ফলো করবেন, দেখবেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানির মালিক তারা প্রতিষ্ঠিত বা তারা লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের লাইফ সেটেলটা একদম অন্যরকম। যদি ভালো একটি রাজনীতি করতে পারে এই লাইফ সেটেল, গাড়ি বাড়ি নারী কোনো কিছুরই অভাব হয় না, ঠিক আছে? আপনার পৃথিবীতে আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় আরও আছে না, ওইগুলো ফলো করেন। এই যে ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড, হার্ভার্ড, এইসব বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন বিজ্ঞানী বাইর হয়। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মানে এক হিসাবে লাশ বাইর হয়। এইরকম ভার্সিটি, এরকম বিশ্ববিদ্যালয়ে যে আমাকে বাংলাদেশের কি উপহার দিব এটা আমরা এই দেশের জনগণ খুব ভালোই বুঝা গেছি, ঠিক আছে? আমাকে আর বুঝানো লাগবো না। রাজনীতি করেন আপনারা খুব ভালো, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। এই কথাটা মাথায় রেখে তো ওই রাজনীতি করতে আইন। রাজনীতি এত সহজ আর সস্তা জিনিস না। আপনাদের এক সমন্বয় কাইন্দা কাইন্দা কইছে যে আমাদের আগে আওয়ামী লীগ ফিরেছে, এখন বিএনপি ফিটায়। ভাই, আপনাকে কপালে হয়তো আল্লাহ এইটাই লেখে রাখছে, এর বেশি বা কিছু কামনা করেন না, ঠিক আছে? আপনারা এই দেশের এত বড় মহান কিছু হয়ে যান না। 300 আসনে তো নির্বাচন করবেন, একটা আসনের নাম কোন যে এই আসনে নির্বাচন করে জিততে পারবেন, তাও বালা আপনাদেরকে ওয়েলকাম জানাই, নির্বাচন করেন, সমস্যা না। তবে আগে নির্বাচন কি এটা বোঝেন। আপনারা যে নিয়মিত একদিন এক একটা গাড়ি ব্যবহার করেন, এই টাকা পাইছেন কই? জব দেন। আপনারা এই যে একদিন একটা পোশাক পরেন, এত বাপসাপ, এই এই বাপসাপ এতদিন কই আছিল? এখন কি আপনারা আলাদিনের প্রদীপ পাইছেন না? কোনো খনিজ সম্পদের লাগে আপনাকে দেওয়া হয়েছে? এই রীতিমতো এই যে 1 দিন 2 দিন 4 দিন এত পরিবর্তন, এই পরিবর্তন হাওয়া করতে আপনাকে লাগছে। আপনারা তো আপনার দেশ চালাইবেন, দেশের কিছুই বোঝেন না। আপনার এই যে গাড়িতে চড়েন আর বলেন যে আমাদের বড় ভাই গাড়ি দিছে। আরে ভাই, যেই বড় ভাই গাড়ি দিছে ওই বড় ভাই আপনাদের কাছ থেকে কিছু বিনিময় নিব। স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না, ঠিক আছে? ওই বড় ভাইরে আপনি অবশ্যই কিছু না কিছু একটা দিবেন।
কি দিবেন আপনি? আপনার ভাইয়ের কাছে কিছু সম্পদ আছে, বাপের কিছু আছে, দাদার কিছু আছে, রাষ্ট্রের সম্পদ দিবেন, এই দেশের সম্পদ দিবেন, আমার সম্পদ দিবেন, এই দেশের সব মানুষের সম্পদ দিয়ে আপনি ফিরিতি করবেন, ফিতলা ফিরিতি করবেন। এইগুলা পাইছেন কই? সময় আছে অনবালাওন। আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, এরা অনেকে চক্রিটিসকে আলা হইলো একদম একটা পাগল। ওই সেভেন সিস্টার সহকারে বাংলাদেশে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায়, ওই রাশিয়ার মতো করতে চায়, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার ওই ব্রাজিলের মতো দেশ বড় করতে চায়। আমাকে এরকম বড় দেশ দরকার নাই, যা আছে আমগো তাই চলে, ঠিক আছে? এই পাগল ছাগল এই জায়গা থেকে সরান, ঠিক আছে? আমরা এই আমাগো জায়গা থেকে আমরা এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি, বিশেষ করে সমন্বয়ক আর যারা উপদেষ্টা আছেন এগুলো দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আমি জানি কোনো সময় একটা ফুলে কোনোদিনও বসন্ত হয় না, কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দিয়া। আমি এগো বিরুদ্ধে আছি, আপনারা সবাই আমার জায়গায় আইবেন, তবে একটু সময় লাগবে। দারুণ দারুণ। যাই হোক বন্ধুরা, এই ছেলেটি যা কথা বললো সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই রকম শিক্ষিত যে সমস্ত তারা ভার্সিটিতে পড়ে আর কি, বাংলাদেশে যে সমস্ত ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারাও কিন্তু এই রকম কথা বলতে পারবে না, আমার গ্যারান্টি আমি বলতে পারি। এই যে মাহফুজ আলমের যে কথাটা বললো, সেভেন সিস্টারের কিছু অংশ নিয়ে সে বাংলাদেশের ম্যাপটাকে বড় করে দিয়েছে। ভাই ম্যাপ খাতা কলমে তো মানে পেন দিয়ে অনেকেই আঁকিয়ে দিতে পারে, আমি চক, রুল, পেন্সিল দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের ভারতের ম্যাপটাকে বড় করে অখণ্ড ভারত যেটা ছিল আগে সেই ভারত আমরা বানিয়ে নিতে পারি। কিন্তু সেটাই কি সব? সেটা যদি করা হয় তাতে কি হবে? আমি যে মূর্খ তার একটা পরিচয় পাওয়া যাবে। হ্যাঁ, আমি এটা লিখতে পারি এত সালে আমাদের এই ভারত এইরকম ছিল, এটা আমরা করতে পারি। কিন্তু এখন যদি বলি যে আগামী দিনে বাংলাদেশ বা আগামী দিনে ভারত এই জায়গাটা, এই ম্যাপটা নিয়ে তৈরি হবে, তাহলে কি সেটা সম্ভব? এখন কোনো দেশকে দখল করা অতটাও সম্ভব না যতটা বাংলাদেশরা ভাবছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের মতো কোনো একটা রাজ্যকে তাদের ম্যাপের সঙ্গে মিশিয়ে নিচ্ছে, সে নাকি আবার উপদেষ্টা সমন্বয়ক হবে। তাদের হাত পা মানে তাদের ডান হাত বা হাত, এখন বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারদের ডান হাত বা হাত আর কি। তারা কি বলছে যে সক্রেটিস বলে সব পাগল তাই বলে। আমি শুনেছি এই ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাকার মানে মানুষদের প ঠিকঠাক বেড়ায় না, বাংলাদেশে নিয়ে পাগল। তো যাই হোক, কথা যেগুলো বললো সত্যি খুব সুন্দর লাগলো কথাগুলো। বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা এখন বর্তমানে, আমি বেশ কয়েক মাস আগে এই কথাটা শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এখন বিশ্ববিদ্যালয় নেই, ওটা হয়ে গেছে এখন বিদ্যালয়। ওয়ার্ডটা আমি ঠিকঠাক বলতে পারছি না, কারণ ইউটিউবের গাইডলাইনের ব্যাপার রয়েছে, এখানে আবার অনেক কিছু প্রবলেম হয়ে যাবে তখন। যাই হোক, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন কি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি অ্যাকচুয়ালি। তো দেখুন, এই ছেলেটি যেটা বললো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একটা সময় অতিষ্ঠ হবে মানুষ। যে পরিস্থিতি, যে জায়গাটায় এরা এসেছে আজকে, অবশ্যই বিভিন্ন জায়গায় দেখুন দাঙ্গা, মারপিট চলছেই এখনো। এটা নিয়ে কোনো, আমরা শুধু যে আগে হিন্দুদের বলতাম যে হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা সারা জীবন মার খেয়ে এসেছে। বাংলাদেশে হিন্দুরা মার খায়নি এমন কোনো গভর্নমেন্ট দেখাতে পারবেন? পারবেন না। 1971 থেকে শুরু করে আজকে 2024 পর্যন্ত হিন্দুরা সারা জীবন মার খেয়ে এসেছে, ওখানে মার খেয়ে এসে আজকে 7% দাঁড়িয়েছে। তা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে ওরা ওরা আগামী দিনে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে ওদের একটাও ছিটে ফোঁটা বাংলাদেশে পড়ে থাকবে না। তো এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে দেশ সেটা কাদের? বাংলাদেশ। এটা হচ্ছে বাঙালিদের। এই দেশটা আস্তে আস্তে চলে যাচ্ছে কাদের হাতে? যে সমস্ত বহিরাগত যারা আছে, উর্দু ভাষী যারা, মানে এখন বাংলা ভাষাটাকে নিয়ে এদের আর অতটা কনসার্ন নেই। এরা বাংলা ভাষাটা সেই রকম ভাবে মানে নিচ্ছেই না এরা। এখন বাংলাদেশ আর বাংলাদেশ বলে নেই, সিম্পলি বলা যেতে পারে বাংলাদেশের যে উম, রাস্তা সেটা সম্পূর্ণ চলে গিয়েছে পাকিস্তানের দিকে। মানে পাকিস্তান হচ্ছে ওদের পথ প্রদর্শক। আর আমরা সকলেই জানি যে পাকিস্তান কোন জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, পাকিস্তানের কোন জায়গাটা এখন ডিজার্ভ করে সারা পৃথিবীতে। পাকিস্তানকে কতগুলো দেশ সাপোর্ট করে, আর সারা পৃথিবীতে পাকিস্তানের
কি ছবি আছে সেটা আমরা সকলেই জানি। খেলার প্লেয়ার, যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মুখ থেকেই আমি ভিডিও পেলে আপনাদেরকে একটা শুনিয়ে দেব। তারা কি বলে, যে আমরা কোথাও কোনো একটা সেলিব্রিটি যদি কোথাও যাই, তাহলে তাকে সেই এয়ারপোর্টে আটকিয়ে যদি পাকিস্তানের পাসপোর্ট দেখে, তাহলে তাকে আটকিয়ে সেখানে ভালোভাবে চেক করা হয়। ইমরান খানকে কি করা হয়েছে? সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল, তাকে ওই রকম ভাবে চেক করা হয়েছিল। তো এ নিয়ে কোনো সন্দেহ নেই, পাকিস্তানের ছবি সারা পৃথিবীতে একটা টেররিজমের আতুর ঘর হিসাবে পরিচিত। আর সেই পথে চলছে বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতিও ঠিক এইরকম হবে। পাকিস্তানের কিছু সাপোর্টার রয়েছে প্রথম থেকেই, তাই তারা এতদিন পর্যন্ত সারা পৃথিবীতে তারা বেঁচে রয়েছে। কিন্তু বাংলাদেশের কি পরিস্থিতি হবে? বাংলাদেশ রয়েছে ভারতের পেটের মধ্যে, আর এই পেটের মধ্যে থেকে যদি ভারত কোনো সময় একটু কিছু প্রবলেম ক্রিয়েট করে দেয়, তাহলে সারা জীবন দেখুন, আজকে এতদিন বর্ডারে সেই রকম ভাবে কোনো যে ঝামেলা চলছিল সেরকম কিছুই নেই। এখন বাংলাদেশের নিউজ আপনি ওপেন করবেন, সত্যি কি মিথ্যে সেটা যাচাই করবেন ওরা। কোনো রকম একটা নিউজ হলে সেটা নিয়ে ঝাপাঝাপি করবে, কি বলবে যে এই জায়গায় ভারতের বিএসএফরা আমাদের এতজনকে তুলে নিয়ে গিয়েছে, এই জায়গায় মেরে নদীতে ফেলে দিয়েছে, ওই জায়গায় মেরে হাতে শিরা কেটে দিয়েছে। এইরকম বহু তারা এলিগেশন আমাদের ভারতীয়দের উপর লাগাচ্ছে এখন। রিসেন্টলি আমি কোন নদীতে, ওদের একটা কোন নদী আছে, সেই নদীতে, যত সময় আমার নদীর নামটা মনে নেই, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন, সেই নদীতে একটা যা কার্গো জাহাজকে ডাকাত ডাকাতি করা হয়েছে। মানে সেই চোরের দল সেই জাহাজে হামলা করে এবং সেখানে 5 জন না 7 জনকে খুন করা হয়। এই জিনিসটাই যদি আমাদের বর্ডার এলাকাতে হতো, এমন এলাকা যেখানে ধরুন নদীটার পাশেই, যেখানে ওই ঘটনাটা ঘটেছে তার পাশেই আমাদের কোনো ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে ভারত এবং বাংলাদেশে, তাহলেই পুরো দোষটা চলে আসতো আমাদের বিএসএফদের ওপর। বা আমাদের সমুদ্রে যদি থাকতো বঙ্গোপসাগর যেটা, সেই সমুদ্রে যদি বাংলাদেশের এই জাহাজে এই ঘটনা ঘটে থাকতো, তাহলে পারে সেটা কিন্তু আবার চলে আসতো বিএসএফ, মানে আমাদের যে নেভিদের ওপর এলিগেশনটা আসতো। ভারতীয় জল রক্ষী যে সমস্ত যারা রয়েছেন আর কি, তাদের উপর এটা আসতো, ভারতীয় নেভিরা বাংলাদেশের কার্গো জাহাজকে এইরকম করেছে। এরকমই তারা খবরটা ছড়ায়, কোনো তাদের ডিটেলস দেখার দরকার নেই। তারা সারা জীবন ভারতকে আস্তে 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 ভারত বিরোধী মানসিকতাটা তাদের মধ্যে চলে আসছে। আমি একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে শুনেছি যে তিনি বলছিলেন, একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমরা যখন মুক্তিযোদ্ধা ছিলাম তখন আমাদের পাশের বাড়ির লোক কিন্তু আমাদের সঙ্গে যোগ দেয়নি। ইভেন আমরা কোন জায়গায় আমাদের যে গোপন চুক্তিগুলো করতাম, গোপন যে সমস্ত প্ল্যানিং গুলো করতাম, সেই জায়গাগুলো তারা ওই রাজাকার যে সমস্ত পাকিস্তানের যে সেনারা ছিল তাদেরকে ইনফর্ম করতো যে এই জায়গায় যান, আপনারা ধরতে পারবেন। তার মানে প্রথম থেকেই 71 সালে যে বাংলাদেশ ভাগ হয়েছে, এই জায়গাটাই ছিল সবচাইতে ভুলের। এই 71 সালে যে ভাগটা হয়েছে, সেই ভাগটা হওয়াতে একটা জিনিস ওখানকার কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে একটা কিন্তু ব্যথা রয়ে গিয়েছে যে আমরা পাকিস্তানকে ভালোবাসতাম, পাকিস্তান আমাদের দেশ, আজকে পাকিস্তানকে ভারত দুটো টুকরো করে দিল। আর এই জন্যই আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আস্তে আস্তে অবনতি ঘটছে। আর এই জায়গাটা দেখুন, ব্রেন ওয়াশ করতে বেশি টাইম লাগে না। একটা আতঙ্কবাদী, একটা জঙ্গি সংগঠন কিভাবে সাধারণ যে সমস্ত মানুষ, শিক্ষিত ছেলেপিলে, তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে স্লিপার সেল তৈরি করে দিচ্ছে। এমনকি আত্মঘাতী বোমা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে, বলছে তুমি যাও এইখানে গিয়ে এই কুকর্মটা করে এসো। তো এরকম মেন্টালিটি এদের নষ্ট হয়ে গিয়েছে। যে সমস্ত বাংলাদেশিরা ভারতের সম্বন্ধে খারাপ মানসিকতা বলছে, তারা যে পুরোপুরি সন্ত্রাসবাদীদের মতো চিন্তাধারা শুরু করে দিয়েছে, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। কিন্তু কিছু মানুষ এখনো ভালো রয়েছে। আমি যদি অনেক সময় বলে থাকি যে সকল বাংলাদেশি, তো অনেকে কমেন্ট করে যাতে সকল বাংলাদেশি বলবেন না, কারণ বাংলাদেশে অনেক ভালো মানুষ রয়েছে, অবশ্যই রয়েছে। সেটা আমার এই কথার মধ্যেও অনেক সময় আমি বলে থাকি যে বাংলাদেশে এখনো যারা রয়েছে, কিছু ব্যক্তি রয়েছে যারা সমস্ত কিছু বোঝে, তাদের মেন্টালিটিটা এখনো পর্যন্ত পাল্টায়নি। কিন্তু এটা বেশি দিন থাকবে না, এটাও আস্তে আস্তে পরিবর্তন হবে। দেখুন, এক বস্তা আলুর মধ্যে যদি 5টা আলু থাকে না পচা, তাহলে বাকি আলুগুলোকেও কিন্তু ওই পচাতে শুরু করে দেয়। ব্যাপারটা হচ্ছে ওখানে। তাই এখন তো প্রায় সবগুলোই পচে গিয়েছে, প্রায় 5-7টা আছে যারা ভালো আছে, তো সেগুলোকে আর কতক্ষণ টাইম লাগবে? তো জিনিসটা এখানে গন্ধ হয়ে গিয়েছে অলরেডি।
এই ভাইয়ের কথা সত্যি খুব সুন্দর লাগলো। এই ব্যক্তি দারুণ কথা বললো, অসাধারণ। এর মধ্যে যে জ্ঞান রয়েছে, যে বুদ্ধিটা রয়েছে, সেটা মনে হয় বাংলাদেশের অনেক সংখ্যক মানুষের মধ্যে নেই। আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, কমেন্ট করবেন এই ব্যক্তি যা বললো সেই কথাগুলো কতটা সঠিক, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।